আজকে আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন নিয়ে কথা বলবো। মূলত আমরা এই চ্যাপ্টারে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের শুধুমাত্র অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলি আছে সেগুলো নিয়ে একটু বিশদ আলোচনা করব। তো প্রথমেই যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিছু ফাংশনাল অ্যানাটমি। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, কারণ এটা হচ্ছে গিয়ে কিডনির ঠিক উপরে থাকে দুটো, এবং এটার দুটো অংশ থাকে। মাঝখানে যে সেন্ট্রাল পোর্শনটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল মেডুলা, যেটা থাকে হচ্ছে মাত্র 20%, এবং যেটা থেকে হচ্ছে গিয়ে আসে হচ্ছে গিয়ে ক্যাটেকুলামেন্স আসে, এবং হচ্ছে গিয়ে বাকি যে 80% অংশটা পেরিফেরিতে থাকে সেটাকে বলা হয় অ্যাড্রেনাল কর্টেক্স, এবং অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আসে হচ্ছে গিয়ে কর্টিকোস্টেরয়েড। তো এখানে হচ্ছে গিয়ে এটার মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা দেখানো হয়েছে। এই যে পেরিফেরির যে 80% অ্যাড্রেনাল কর্টেক্সের যে অংশটা, সেটাকে আবার তিনটে পার্টে ভাগ করা হয়। প্রথম পার্টটাকে বলা হয় জুনা গ্লোমেরুলোসা, যেখান থেকে আসে হচ্ছে গিয়ে মিনারেলোকর্টিকয়েডস, এবং পরের মাঝখানের অংশটাকে বলা হয় জুনা ফাসিকুলাটা, যেটা থেকে আসে হচ্ছে গিয়ে গ্লুকোকর্টিকয়েড, এবং 3 নম্বর যে অংশটা দেখতে পাচ্ছি আমরা সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে জুনা রেটিকুলারিস। তো এইটুকু হচ্ছে কি অ্যাড্রেনাল কর্টেক্সের অংশ, এবং নিচের যে ব্লু মার্ক করা অংশটা সেটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, যেটা হচ্ছে এটা সেন্ট্রাল পোর্শন। এটা থেকে ক্যাটেকোলামেন্স আসে, দ্যাট মিনস হচ্ছে গিয়ে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন। তো আরেকটা জিনিস এখানে বলা হয়নি যে জুনা রেটিকুলারিস থেকে আসে এন্ড্রোজেন হরমোন। এন্ড্রোজেন হরমোনগুলো সেক্স হরমোনও বলা হয়, কারণ এগুলো সেক্সুয়াল ফাংশনের সাথে কিছুটা রিলেটেড, এবং এগুলো হচ্ছে মূলত এন্ড্রোজেন, মানে এন্ড্রো শব্দটা হচ্ছে কি এটা মাস্কুলিনাইজেশনের সাথে রিলেটেড এই হরমোনগুলো, যেগুলো হচ্ছে গিয়ে মূলত সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স স্পেশালি ইন মেল এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করার জন্য দায়ী, কিছুটা দায়ী, যেমন হচ্ছে গিয়ে পিউবিক এবং এক্সিলারি হেয়ারের গ্রোথ বা এরকম। মূলত যে আমাদের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো ছেলেদের হয় সেগুলো টেস্টোস্টেরনের কারণেই হয়, যেটা টেস্টিস থেকে আসে, যেটা আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়বো, এবং সেটা ফাংশনটাকে অনেকখানি অ্যাটেনুয়েট করে হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেন, যেটা হচ্ছে জুনা রেটিকুলারিস থেকে আসে। তো আমরা এখন একটু প্রথমেই জুনা গ্লোমেরুলোসা থেকে যে মিনারেলোকর্টিকয়েডসগুলি আসে সেগুলোর নামটা এখানে দেওয়া আছে। এটার মধ্যে বেশিরভাগই হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যালডোস্টেরন থাকে, ডিঅক্সিকর্টিকোস্টেরন, কর্টিকোস্টেরন, কর্টিসন এবং কর্টিসলও থাকে, এবং এই হরমোনগুলোর নাম মিনারেলোকর্টিকয়েডস হওয়ার কারণ কি? কারণ জুনা গ্লোমেরুলোসা থেকে আসা এই হরমোনগুলো স্পেশালি হচ্ছে অ্যালডোস্টেরন, এগুলো হচ্ছে গিয়ে আমাদের বডির যে মিনারেলসগুলি আছে স্পেশালি সোডিয়াম এবং পটাশিয়াম এগুলোকে এফেক্ট করে, এই কারণেই এটার নাম মিনারেলোকর্টিকয়েডস। এখন আমরা আসি গ্লুকোকর্টিকয়েডসে। এর মধ্যে ন্যাচারালও হতে পারে, সিনথেটিকও হতে পারে। ন্যাচারালের মধ্যে হচ্ছে কর্টিসল, কর্টিকোস্টেরন, কর্টিসন। এখানে আমরা একটু জিনিস খেয়াল করি যে কর্টিসল কিন্তু কর্টিকোস্টেরন, কর্টিসন এগুলো কিন্তু মিনারেলোকর্টিকয়েডসের মধ্যেও অন্তর্ভুক্ত, মানে এগুলো হচ্ছে গিয়ে দুটো প্রপার্টি তাদের মধ্যে আছে। তারা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড হিসেবেও কাজ করতে পারে, গ্লুকোকর্টিকয়েড হিসেবেও কাজ করতে পারে, তবে তাদের মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটিটা অ্যালডোস্টেরনের তুলনায় কম্পারেটিভলি অনেক কম থাকে, বিকজ মিনারেলোকর্টিকয়েডের জন্য যে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হয় সেই রিসেপ্টরের সাথে বাইন্ডিং অ্যাক্টিভিটিটা কর্টিসলের তুলনামূলকভাবে অনেক কম। তাই মেইনলি কর্টিসলকে গ্লুকোকর্টিকয়েড, কর্টিসল শুধু না, কর্টিসল, কর্টিকোস্টেরন, কর্টিসন এগুলোকে গ্লুকোকর্টিকয়েডের মধ্যেই অ্যাকচুয়ালি মেইনলি আইডেন্টিফাই করা হয়, এবং এগুলোর নাম গ্লুকো মানে গ্লুকোজের সাথে রিলেটেড, কারণ হচ্ছে তারা আমাদের যে ইসিএফ বা ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিতে সাহায্য করে। এবং অ্যাড্রেনাল যে অ্যান্ড্রোজেনগুলি আছে সেগুলো হচ্ছে ডিহাইড্রোঅ্যাপি অ্যান্ডোস্টেরন, অ্যান্ডোস্টেনাডিয়ন, ইস্ট্রোজেন, সামান্য পরিমাণে ইস্ট্রোজেন আসে। তো ইস্ট্রোজেন যদিও একটা ফিমেল হরমোন, কিন্তু ছেলেদের শরীরেও সামান্য পরিমাণে ইস্ট্রোজেন থাকে, এবং এটা স্পার্মিওজেনেসিসে হেল্প করে, যেটা আমরা পরবর্তীতে হচ্ছে গিয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেমে গিয়ে ডিটেলসে পড়ব। এবং এগুলো মূলত সেক্সুয়াল ফাংশন স্পেশালি মাস্কুলাইনাইজেশনকে এফেক্ট করে, যার কারণে এগুলোর নাম হচ্ছে অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোন। এখন এই যে অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলা মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড বা অ্যান্ড্রোজেন, এরা সবাই হচ্ছে গিয়ে স্টেরয়েড টাইপের হরমোন।
তো স্টেরয়েড জিনিসটা আসলে কি? স্টেরয়েড আমরা তাদেরকেই বলবো যারা হচ্ছে কোলেস্টেরল থেকে আসবে, অর্থাৎ লিপিড সাবস্টেন্স থেকে আসবে এবং যাদের মধ্যে একটা স্পেশাল নিউক্লিয়াস থাকবে যেটার নাম হচ্ছে স্লাইকোপেন্টানোপারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা যে কোনো কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যেই যদি থাকে যেটা কিনা কোলেস্টেরল থেকে এসেছে সেটাকে আমরা স্টেরয়েড বলবো। যেই হরমোনগুলোর মধ্যে এই নিউক্লিয়াস থাকবে তাদেরকে আমরা স্টেরয়েড হরমোন বলবো। তো কী কী হরমোন আছে আমরা একটু দেখি। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসছে যেগুলো আমরা একটু আগে দেখলাম, এছাড়াও ওভারি থেকে যে হরমোন আসে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টিস থেকে যে হরমোনগুলো আসে টেস্টোস্টেরন মূলত, এই সবগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি স্টেরয়েড হরমোন। হরমোন ছাড়াও বাইল অ্যাসিড এবং ভিটামিন ডি যে অ্যাক্টিভেটেড ফর্ম ক্যালসিট্রায়োল, এটা একটা হরমোন হিসেবে কাজ করে এবং এগুলোও হচ্ছে গিয়ে কোলেস্টেরল ডেরাইভেটিভ এবং তাদের মধ্যেও এই নিউক্লিয়াসটা থাকে। এই নিউক্লিয়াসের একটা স্পেশাল স্ট্রাকচার আছে যেখানে 4টা রিং থাকে। তো এখানে সংক্ষেপে এটার একটা স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। এই ধরনের স্ট্রাকচারযুক্ত নিউক্লিয়াস যেই সাবস্টেন্সের মধ্যে থাকে তাদেরকে আমরা স্টেরয়েড বলি। এখানে আরেকটা জিনিস একটু আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশনে বাইরে থেকে স্টেরয়েড ড্রাগ ইউজ করি, যেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে গ্লুকোকর্টিকয়েডই বেশি ইউজ করা হয়। যেগুলো কমনলি ইউজ করা হয় সেগুলোই এখানে দেখানো হয়েছে। তো এইগুলা ইউজ করার সময় ডোজটা এক একটার জন্য এক এক রকম ডোজ সিলেক্ট করা হয়। যেমন প্রেডনিসন, সেটা হচ্ছে কি কর্টিসলের তুলনায় প্রায় 4 গুণ বেশি পটেন্ট। মানে হচ্ছে মানে আমি যদি জাস্ট ফর এক্সাম্পল 1 মিলিগ্রাম প্রেডনিসন যেই কাজ করতে পারবে 4 মিলিগ্রাম কর্টিসল সেই কাজ করতে পারবে, এইরকম আর কি। এরপরে আসছে মিথাইল প্রেডনিসন, সেটা হচ্ছে গিয়ে 5 টাইম পটেন্টস দ্যান কর্টিসল। তার মানে 1 মিলিগ্রাম কর্টিসল 1 মিলিগ্রাম মিথাইল প্রেডনিসোলন 5 মিলিগ্রাম কর্টিসলের সমান। এরপর আসছে আরেকটা ডেক্সামিথাসোন, এটা হচ্ছে 30 টাইমস পটেন্ট দেন কর্টিসল। তাহলে হচ্ছে 1 মিলিগ্রাম 30 মিলিগ্রাম কর্টিসল হচ্ছে গিয়ে 1 মিলিগ্রাম ডেক্সামিথাসোনের সমান, যেটা একটা ড্রাগের ডোজ সিলেক্ট করার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জন্য এখানে একটু জাস্ট আইডিয়া দিয়ে রাখা। এখন এখানে হচ্ছে কি এই যে অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলি আছে সেগুলো সিনথেসিসের স্টেপসগুলি এখানে দেখানো হয়েছে, যে কীভাবে তারা হচ্ছে গিয়ে সিনথেসিস হয়। এই স্টেপগুলো একটু লেংদি, কিন্তু তারপরেও এই স্টেপগুলো আমাদের জন্য জানা জরুরি, কারণ হচ্ছে গিয়ে স্টেপসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন এনজাইম এবং হরমোন এরা হচ্ছে গিয়ে কাজ করে এবং এগুলোর যে কোনো একটার কোনো যদি ডেফিসিয়েন্সি হয় বা ঘাটতি থাকে তাহলে এটার জন্য অনেক মানে ডিজাস্টারাস আউটকাম হতে পারে। তো এখানে আমরা অ্যালডোস্টেরনেরটা একটু আলাদা করে দেখাচ্ছি। যেমন হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরন প্রথমেই আমরা বলেছি যে এরা স্টেরয়েড হরমোন, তাহলে তাদের সবার জন্যই হচ্ছে গিয়ে প্রথম যে সাবস্ট্রেট যেটা থেকে তারা তৈরি হবে সেটা হচ্ছে কোলেস্টেরল। তো কোলেস্টেরল থেকে কোলেস্টেরল ডেসমোলেস নামক এনজাইম দিয়ে প্রেগনেরোন তৈরি হয়। প্রেগনেরোন থেকে পরবর্তীতে কর্টিসল এবং সেক্স স্টেরয়েডও তৈরি হয় এবং হচ্ছে অ্যালডোস্টেরনও তৈরি হয়। এই স্টেপটা ইনভেরিয়েবল যে কোনো অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোন সিনথেসিসের জন্য। এবং এই যে কোলেস্টেরল থেকে প্রেগনেরোনে কনভার্ট হবে সেটাতে কোলেস্টেরল ডেসমোলেস এনজাইমের সাথে সাথে আরও 2টা হরমোন এবং একটা অটাকয়েড কাজ করে, যেটা আমরা দেখতে পাচ্ছি এসিটিএইচ, যেটা আসে হচ্ছে কি অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন থেকে, যেটার স্টিমুলেশনের কারণেই মূলত ডেসমোলেস এনজাইমটা কোলেস্টেরলকে প্রেগনেরোনে কনভার্ট করতে পারে। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট অটাকয়েড আছে যেমন এনজিওটেনসিন 2, এটা হচ্ছে কি স্টেপটাকে স্টিমুলেট করে বা ইনিশিয়েট করে এবং এই স্টেপটাকে বলা হয় রেট লিমিটিং স্টেপ অফ কি বলবো মিনারেলোকর্টিকয়েড বলো বা গ্লুকোকর্টিকয়েড বলো সিনথেসিস। রেট লিমিটিং স্টেপ মানে কি একটা বিক্রিয়ার অনেকগুলো স্টেপস আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যেই স্টেপের রেটটা হচ্ছে পুরো রিঅ্যাকশনের রেটটাকে ডিটারমাইন করবে সেটাকেই বলা হয় রেট লিমিটিং স্টেপ। তো কোলেস্টেরল থেকে প্রেগনেরোন হয়ে গেল, তারপর সেখান থেকে প্রোজেস্টেরন, ডিঅক্সিকর্টিকোস্টেরন এগুলো আসবে, তারপর সেখান থেকে অ্যালডোস্টেরন সিনথেস দিয়ে কর্টিকোস্টেরন তৈরি হবে, তারপর অ্যালডোস্টেরন সিনথেস এটা দিয়ে হচ্ছে 11 হাইড্রোক্সিকর্টিকোস্টেরন তৈরি হবে এবং আলটিমেটলি সেখান থেকে অ্যালডোস্টেরন সিনথেস দিয়ে অ্যালডোস্টেরন তৈরি হবে। তো এটা হচ্ছে অ্যালডোস্টেরন বায়োসিনথেসিসের স্টেপস।
তো আমরা অ্যালডোস্টেরনের স্টেপসগুলো দেখেছি, এখন আমরা অ্যালডোস্টেরনের গল্পটা আগে শেষ করে ফেলি, তাহলে আমাদের জন্য মনে রাখতে একটু সুবিধা হবে যে অ্যালডোস্টেরনের ফাংশনগুলো কি। বিভিন্ন জায়গায় অ্যালডোস্টেরনের বিভিন্ন ফাংশন থাকে এবং সে যেহেতু আমরা আগেই বলেছি এটা একটা মিনারেলোকর্টিকয়েড, তাই তার মেইন কাজ হচ্ছে মিনারেলের উপরে। সে হচ্ছে গিয়ে কিডনিতে কি কাজ করে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল কালেক্টিং ডাক্ট, যেখানে কিনা অ্যালডোস্টেরনের রিসেপ্টর থাকে, সেগুলোর উপরে কাজ করে। সে হচ্ছে গিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয় এবং সোডিয়ামের সাথে সাথে ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্পশনও অসমোটিক্যালি হয়ে যায়। এটা অটোমেটিক্যালি এটা অসমোসিসের মাধ্যমে ওয়াটার সোডিয়ামের সাথে সাথে ঢুকতে থাকে, কারণ অসমোসিস সেদিকেই হয় যেদিকে অসমোলাইটি বেশি, অর্থাৎ যেদিকে সলিউটের কনসেন্ট্রেশন সলভেন্টের চাইতে বেশি থাকে। এবং সে আরেকটা কাজ করে, পটাশিয়াম আর হাইড্রোজেনকে সিক্রেশন করে, মানে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটারকে টিবিউলার লুমেন থেকে সে ইন্টারস্টিশিয়ামে নিয়ে যায়, আর পটাশিয়াম অ্যান্ড হাইড্রোজেনকে সে হচ্ছে ইন্টারস্টিশিয়াম থেকে টিবিউলার লুমেনে সিক্রেট করে। জিআইটিতে সে কী করে, সোডিয়াম এবং ক্লোরাইড অ্যাবজর্পশন করে। জিআইটিতে প্রথমে শোষণ হয়, এই জন্য জিআইটি এটাকে আমরা বলি অ্যাবজর্পশন। হওয়ার পরে সেটা কিডনিতে গিয়ে পুনরায় শোষণ হয়, সেজন্য এটার নাম রিঅ্যাবজর্পশন। স্পেশালি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন মানে কোলনে। সোয়েট এবং স্যালাইভারি গ্ল্যান্ডেও সে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করে এবং পটাশিয়াম সিক্রেশন করে। এবং ওভারঅল আমরা বুঝতেই পারছি যেহেতু সে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করছে, স্বাভাবিকভাবেই ইসিএফ এর ভলিউম বেড়ে যাবে এবং ইসিএফ এর ভলিউম যদি বাড়ে তাহলে ব্লাড ভলিউমও বাড়বে এবং আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়াতে সে সাহায্য করে। এটা হচ্ছে অ্যালডোস্টেরনের ফাংশন। এখন এখানে এই ছবিটার মাধ্যমে দেখানো হয়েছে যে অ্যালডোস্টেরন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যালডোস্টেরন। এখানে যে রেনাল টিউবুলের উপরে অ্যালডোস্টেরন কীভাবে কাজ করে ওইটার মাধ্যমে আমরা মেকানিজম অফ অ্যাকশনটা দেখিয়ে দিয়েছি, কিন্তু এর মানে এই না যে হচ্ছে কি অ্যালডোস্টেরন শুধু কিডনিতেই কাজ করে। আমরা একটু আগেই দেখেছি সে কিডনি, জিআইটি, সোয়েট, স্যালাইভারি গ্ল্যান্ড সব জায়গাতেই কাজ করে, বাট আমরা এখানে মেকানিজম অফ অ্যাকশনে শুধু রেনাল টিউবুলটাই দেখাচ্ছি, কারণ সব জায়গায় মোটামুটি সে কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে গিয়ে ইন্টারস্টিশিয়াম বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, মানে দুইটা টিউবুলার সেলের মাঝখানের যে স্পেসটা ইন্টারস্টিশিয়াল স্পেস, এটা হচ্ছে গিয়ে একটা সেল। আমরা ধরে নিই এটা ডিস্টাল কমিউটেড টিউবুল বা কালেক্টিং টিউবুলের যে প্রিন্সিপাল সেল, এগুলোর উপরে মেনলি সে কাজ করে। এবং এটা হচ্ছে টিউবুলার লুমেন। তো অ্যালডোস্টেরনটা এই যে লুমেনের সাইটে সেলের যে পোর্শনটা থাকে এটাকে বলে লুমিনাল মেমব্রেন, এবং হচ্ছে গিয়ে ব্লাডের দিকে বা ইন্টারস্টিশিয়ামের দিকে যে মানে অংশটা থাকে সেলে সেটাকে বলা হয় বেসোলেটারাল মেমব্রেন। তো অ্যালডোস্টেরনটা হচ্ছে গিয়ে বেসোলেটারাল মেমব্রেনে অ্যালডোস্টেরনের জন্য রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর হচ্ছে এমআর মানে হচ্ছে মিনারেলোকর্টিকয়েডের রিসেপ্টর। অ্যালডোস্টেরন একটা মিনারেলোকর্টিকয়েড এবং তার রিসেপ্টরটাকে এমআর এর সাহায্যে দেখানো হচ্ছে। এরপরে অ্যালডোস্টেরনটা হচ্ছে গিয়ে সেল মেমব্রেন ক্রস করে হচ্ছে গিয়ে সে যেহেতু একটা লিপিডস মানে কোলেস্টেরল ডেরাইভেটিভ স্টেরয়েড হরমোন, সে ইজিলি হচ্ছে গিয়ে যে লিপিড লেয়ার অফ মেমব্রেনকে ক্রস করতে পারে এবং তারপরে সে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো। বাইন্ড করার পরে তার ইন্টারনালাইজেশন হলো, মানে সে বাইরে থেকে ভিতরে চলে আসলো। এই যে ব্লু অংশটা রিসেপ্টর, এই রেড অংশটা হচ্ছে অ্যালডোস্টেরন, তারা জোড়া লেগে গেল। এখন এতক্ষণ তারা সাইটোপ্লাজমে ছিল, সেলের ভিতরে ঢুকে সেলের সাইটোপ্লাজমে ছিল, এখন তারা সাইটোপ্লাজম থেকে চলে যাবে নিউক্লিয়াসে। এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে কি থাকে আমরা জানি, ক্রোমাটিন থাকে, ডিএনএ এগুলো থাকে। তো সেখানে গিয়ে সে কী কাজ করবে, ডিএনএ ট্রান্সক্রিপশন করবে এবং আরএনএ তৈরি করবে। আরএনএ বিভিন্ন ধরনের হয়, আমাদের জন্য এখানে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএটা বেশি গুরুত্বপূর্ণ। তো সেই এমআরএনএ যখন তৈরি হয়ে গেল সেটা হচ্ছে ডিফিউজ করে নিউক্লিয়াস থেকে বাইরে আবার সাইটোপ্লাজমে চলে আসলো। চলে আসার পরে এইবারে সে কি করবে, মেসেঞ্জার আরএনএ মেসেজ নিয়ে যাবে কোথায়, রাইবোসোমে নিয়ে যাবে, যেটা আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, সেখানে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আরএনএ ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশন হওয়ার পরে প্রোটিন তৈরি হবে এবং এই প্রোটিনগুলোই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের প্রোটিন চ্যানেল, যেটার মাধ্যমে হচ্ছে আয়নগুলো ট্রান্সপোর্ট হবে। কারণ আয়নগুলো হচ্ছে মেনলি ওয়াটার সলিউবল, তারা অ্যালডোস্টেরন যেটা কিনা একটা লিপিড সলিউবল সাবস্টেন্স, এটার মতো সহজে মেমব্রেন ক্রস করতে পারে না। তারা যেহেতু ওয়াটার সলিউবল তাই তাদের জন্য হচ্ছে গিয়ে চ্যানেল লাগে, আয়ন চ্যানেল। এই আয়ন চ্যানেল হিসেবে কাজ করে হচ্ছে বিভিন্ন প্রোটিন। তো এখানে হচ্ছে কি চ্যানেল প্রোটিন তৈরি করলো, এর মধ্যে একটা প্রোটিন দেখা যাচ্ছে যে এএনএসি মানে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল।
এপিথেলিয়ামের উপর এটা কাজ করে। তো এটা কিভাবে কাজ করে আমরা আগেই বলেছি যে অ্যালডোস্টেরনের কাজ কি, সে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে এবং পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন সিক্রেশন করে। তো এখানে শুধু সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাই দেখানো আছে আর কি। তো সোডিয়াম রিঅ্যাবজর্পশন কিভাবে হবে, যদি সোডিয়ামকে হচ্ছে গিয়ে লুমেন থেকে টিবিউলের ভিতরে রিঅ্যাবজর্পশন হইতে হয়, তাহলে হচ্ছে গিয়ে টিবিউলের ভিতরে হচ্ছে গিয়ে সোডিয়ামের কনসেন্ট্রেশন টিবিউলের লুমেনের কনসেন্ট্রেশনের চাইতে কম থাকতে হবে। তো সেটা কিভাবে হচ্ছে, বেসোলেটারাল মেমব্রেনে একটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কাজ করে, যেটার মাধ্যমে কন্টিনিউয়াসলি 3টা সোডিয়াম সেলের ভিতর থেকে বাইরে চলে যায় এবং দুটো পটাশিয়াম ভিতরে ঢুকে, যার কারণে সেলের ভিতরে পটাশিয়ামের একটা নেট ডেফিসিয়েন্সি থাকে। এবং এটা এই পাম্পের কাজ করার জন্য শক্তিটা আসে, যেহেতু এটা একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এইটার এনার্জিটা আসে এটিপি থেকে, যেটা সিনথেসিস হয় হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়াতে। তো এখানের মাধ্যমে সোডিয়াম বের হয়ে গেল সেল থেকে ইন্টারস্টিশিয়ামে, যার কারণে সেলের ভিতরে সোডিয়ামের একটা ডেফিসিয়েন্সি হলো। এবং এই কারণে সোডিয়ামের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে সে হচ্ছে গিয়ে বাইরে থেকে ভিতরে ঢুকবে। তো এই বাইরে থেকে ভিতরে ঢোকার জন্য যে চ্যানেলটা, সেই চ্যানেলটা তৈরিতেই হচ্ছে এই যে ইএনএসসি, মানে হচ্ছে গিয়ে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, এইটাতে হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরন এটাকে স্টিমুলেট করে এবং সোডিয়ামটা হচ্ছে গিয়ে বাইরে থেকে ভিতরে ঢুকে গেল। তো এখানে কিছু ড্রাগের নাম আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে পটাশিয়াম যেটা কিনা সেলের ভিতরে ঢুকেছিল, এটা কিন্তু আলটিমেটলি সেলের ভিতরে থাকবে না, এটা হচ্ছে সেলের ভিতর থেকে বাইরে চলে যাবে। এটার জন্য আরেকটা চ্যানেল থাকে, আরএমকে চ্যানেল, যেটা এখানে আসলে দেখানো হয় নাই। তো যাই হোক, তো এটাই হচ্ছে মোটামুটি মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যালডোস্টেরন। এখানে দুটো ড্রাগের নাম আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যামিলোরাইড, যেটা একটা অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট, যেটা সোডিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কাজ করে, অ্যান্টি অ্যারিথমেটিক এজেন্ট হিসেবে ওইটার ইউজ হয়। এটা কাজ করে হচ্ছে গিয়ে এই প্রিন্সিপাল সেল অফ ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা কালেক্টিং টিউবুলে। সে হচ্ছে এই সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়, যার কারণে অ্যালডোস্টেরন সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতে পারে না, ইসিএফ ভলিউমও বাড়াইতে পারে না এবং ব্লাড প্রেশারটাও বাড়তে পারে না। এবং আরেকটা ড্রাগের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি স্পাইরোনোলেকটন, যেটা হচ্ছে গিয়ে একটা ডাইউরেটিক্স। তো স্পাইরোনোলেকটন আমরা আগে আমাদের রেনালের টিবিউলার রিঅ্যাবজর্পশন চ্যাপ্টারে আমরা দেখিয়েছিলাম যে এটা একটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ডাইউরেটিক্স, যেটা হচ্ছে কি অ্যালডোস্টেরনের এগেইনস্টে কাজ করে। কোন জায়গায় কাজ করে, অ্যালডোস্টেরন যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ওই রিসেপ্টরের সাথে সে গিয়ে বাইন্ড করে বসে থাকে, যার কারণে অ্যালডোস্টেরন তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না এবং পরবর্তীতে তার যে কাজগুলো, অর্থাৎ সোডিয়াম এবং সোডিয়ামের সাথে সাথে সে যে ওয়াটার রিঅ্যাবজর্পশন করতো, ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করতো, এগুলো সে করতে পারে না, যার কারণে হচ্ছে সোডিয়াম এখানে এই টিবুলার লুমেনে জমা হয়ে থাকে, টিবুলার লুমেনের অসমোলারিটি বেশি হয়ে যায়। তাই কারণে ওয়াটারও আর অসমোসিস হয়ে সেলের ভিতরে না ঢুকে এই টিবিউলার লুমেনেই থেকে যায় এবং অসমোটিক ডাইউরেসিস হয়, মানে হচ্ছে প্রচুর পরিমাণে ওয়াটার ইউরিন দিয়ে এক্সক্রেশন হয়ে যায়, এটাকেই বলা হয় ডাইউরেসিস। এবং স্পাইনোলেকটন এই ডাইউরেসিস করায়, বিধায় এটার নাম হচ্ছে ডাইউরেটিক্স। এখন আমরা দেখি এই মিনারেলোকর্টিকয়েডের মধ্যে স্পেশালি অ্যালডোস্টেরনকে বলা হয় একটা অ্যাকুইট লাইফ সেভিং হরমোন। এটা কেন বলা হয়, কারণ হচ্ছে কি যদি কোনো কারণে কোনো পার্সনের শরীরে অ্যালডোস্টেরনের একদম অ্যাবসেন্ট হয়ে যায়, অ্যালডোস্টেরন বা অনেক বেশি কমে যায়, তাহলে কি হয়, অ্যালডোস্টেরনের যে কাজগুলো সেগুলো আর হয় না, উল্টো ঘটনা ঘটতে থাকে। অর্থাৎ অ্যালডোস্টেরন যেহেতু পটাশিয়াম সিক্রেশন করতে, অর্থাৎ পটাশিয়াম সিক্রেশন করা মানে কি, সে টিবিউলার লুমেনে পটাশিয়াম সিক্রেশন করা মানে হচ্ছে এই পটাশিয়াম ইউরিন দিয়ে বডি থেকে বের হয়ে যাবে, তার মানে ইসিএফে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কমে যাবে। যদি অ্যালডোস্টেরন না থাকে তাহলে উল্টো ঘটনা ঘটবে, পটাশিয়ামের কনসেন্ট্রেশন ইসিএফে অনেক বেশি বেড়ে যাবে এবং হাইপারক্যালেমিয়া হবে, যেটা হচ্ছে গিয়ে কার্ডিয়াক অ্যারিথমিয়া করবে। এবং অন্যদিকে হচ্ছে গিয়ে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন, যেটাকে সে কিনা হচ্ছে গিয়ে এবং সাথে করে ওয়াটার, মানে ওয়াটার আসলে অসমোসিসের মাধ্যমে হয়, মেইনলি সে সোডিয়াম ক্লোরাইডকে রিঅ্যাবজর্পশন করে, সেই রিঅ্যাবজর্পশনটা হতে পারছে না, তাই এগুলো হচ্ছে গিয়ে সিক্রেশন হয়ে যাবে, তাহলে ইসিএফ এর ভলিউম কি হবে, অনেক বেশি কমে যাবে। অ্যালডোস্টেরন ইসিএফ এর ভলিউম বাড়াতো, অ্যালডোস্টেরন না থাকলে ইসিএফ এর ভলিউমও ব্লাড ভলিউম কমে যাবে, যার কারণে ব্লাড প্রেশারও অনেক বেশি কমে যাবে এবং ভেনাস রিটার্নও কমে যাবে। ভেনাস রিটার্ন কমলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে এবং সেই ক্ষেত্রে একটা হাইপোভলিমিক শক লাইক স্ট্রাইক ডেভেলপ করবে, কারণ অনেক বেশি হচ্ছে গিয়ে ওয়াটার লস হবে অ্যালং উইথ সোডিয়াম এবং
ক্লোরাইড এবং আলটিমেটলি পারসনটা মারা যাবে। তো এই জিনিসগুলো যে হয় এগুলো কিন্তু খুব র্যাপিডলি হয় এবং এই সমস্ত যে মানে সিকোয়েন্স এই জিনিসটাকে হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরন দিলে ম্যাজিকের মতো কাজ হয়। ম্যাজিকের মতো হচ্ছে রুগী মানে সুস্থ হয়ে যায়, পুরো সিনারিওটাকে রিভার্স করে দেওয়া যায়। এই জন্য এই হরমোনগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে লাইফ সেভিং, একুইট লাইফ সেভিং হরমোন। একুইট শব্দটার মানেই হচ্ছে যেটা খুব দ্রুতভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে কোনো হরমোনের যদি ঘাটতি হয় তাহলেই আলটিমেটলি পারসনটা মারাই যাবে, কিন্তু এটা এত তাড়াতাড়ি হবে না, ইট উইল টেক টাইম। বাট অ্যালডোস্টেরনের যদি ডেফিসিয়েন্সি হয়, মানে মিনারেলোকর্টিকয়েডই, তার মধ্যে স্পেশালি যেহেতু সবচেয়ে বেশি মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি অ্যালডোস্টেরনেরই থাকে, এটা যদি ডেফিসিয়েন্সি হয় আর কি, তাহলে এই যে পুরা ঘটনা এগুলো খুব র্যাপিডলি ঘটে, যার কারণে হচ্ছে এটাকে বলা হয় একুইট লাইফ সেভিং হরমোন। এখন আমরা দেখি যে অ্যালডোস্টেরনের যে সিক্রেশনটা হচ্ছে সেটা কিভাবে রেগুলেশন হচ্ছে। তো অ্যালডোস্টেরনের ফাংশনগুলো আমরা পড়েছি, সেটার সাথে যদি আমরা একটু কোরিলেট করি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যালডোস্টেরনের যে ফাংশনগুলো করে তার বিপরীত যে কন্ডিশনগুলো থাকবে সেইগুলোতে অ্যালডোস্টেরনের সিক্রেশন হচ্ছে বেড়ে যাবে, আর এইটার মতো কন্ডিশন থাকলে অ্যালডোস্টেরনের সিক্রেশন কমে যাবে। অর্থাৎ অ্যালডোস্টেরন আমরা কি দেখেছি, পটাশিয়াম সিক্রেশন করে টিউবুলার লুমেনে, মানে হচ্ছে ব্লাড থেকে ইউরিন দিয়ে পটাশিয়ামকে বের করে দিচ্ছে, মানে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বডিতে কমাচ্ছে। তাহলে অ্যালডোস্টেরন সিক্রেশন কখন বাড়বে, যখন বডিতে কোনো কারণে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এছাড়াও আমরা দেখেছি যে এনজিওটেনসিন 2, যেটা কিনা হচ্ছে গিয়ে আমাদের অ্যালডোস্টেরন সিনথেসিসের যে ফার্স্ট যে স্টেপটা আছে সেটাকে প্রভাবিত করে, অ্যালডোস্টেরন তৈরিতে সাহায্য করে। তো এটার যদি সিক্রেশন কোনো কারণে বেড়ে যায়, কনসেন্ট্রেশন বেড়ে যায়, এটা অ্যালডোস্টেরন সিক্রেশনকে বাড়াবে। এছাড়া হচ্ছে গিয়ে যেহেতু অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম কনসেন্ট্রেশন ইসিএফে বাড়িয়ে দেয় সোডিয়াম রিঅ্যাবজর্পশন করার মাধ্যমে, তাই কোনো কারণে যদি সোডিয়াম কনসেন্ট্রেশন ইসিএফে একটু বেড়ে যায় তাহলে অ্যালডোস্টেরনের সিক্রেশনটা কমে যাবে। এবং এএনপি অ্যাট্রিয়াল নাইট্রিউটিক পেপটাইড, সেটা হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরনের সিক্রেশনকে ডিক্রিজ করে দেয়। আচ্ছা, আরেকটা হচ্ছে এসিটিএইচ। এসিটিএইচটা হচ্ছে আমরা আগেই বলেছি যে এটা এন্টেরোপিটুইটারি থেকে আসা একটা ট্রপিক হরমোন। তো যেটা হচ্ছে কি অ্যালডোস্টেরন সিনথেসিসের জন্য দায়ী, কারণ হচ্ছে ফার্স্ট যে স্টেপটা আমরা দেখেছিলাম কোলেস্টেরল থেকে প্রেগনোলিনন হওয়ার যে স্টেপটা, সেই জায়গায় এসিটিএইচের স্টিমুলেশন লাগে। তো এটা যদিও এটা সিনথেসিসের জন্য নেসেসারি, কিন্তু এটা রেটকে রেগুলেশনের ব্যাপারে এসিটিএইচ তেমন একটা কোনো রুল থাকে না। তো এই মোটামুটি গেল অ্যালডোস্টেরনের রেগুলেশন অফ সিক্রেশন। এখানে একটা ছবির সাহায্যে দেখানো হয়েছে, মূলত এখানে এনজিওটেনসিন 2 এর ব্যাপারটাই দেখানো হয়েছে। আমাদের যদি একটু মনে থাকে, আমরা এর আগে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন অফ অ্যালডোস্টেরন সিক্রেশন এবং লং টার্ম রেগুলেশন অফ অ্যালডোস্টেরন সিক্রেশন এইগুলো হচ্ছে গিয়ে আমরা দেখেছি। তো সেই মেকানিজমটাই আর কি এখানে দেখানো হয়েছে, যে যাক যদি কোনো কারণে প্রথমে অ্যাডেনাল কর্টেক্স থেকে মনে করলাম যে আমরা হচ্ছে গিয়ে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন সিক্রেশন হবে। রেনিন সিক্রেশন কখন হবে, যখন হাইপোভোলেমিয়া হবে বা ব্লাড প্রেশার কমে যাবে, তখন সেটা এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1-এ কনভার্ট করে। দেন এনজিওটেনসিন 1 ব্লাডের মাধ্যমে লাংসে চলে যায়, সেখানে যে এসি বা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম আছে সেটার সাহায্যে সে এনজিওটেনসিন 2-তে কনভার্ট হয়। দেন হচ্ছে গিয়ে এনজিওটেনসিন 2টা অ্যাড্রেনাল কর্টেক্সে এসে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন তৈরি করে বা সিনথেসিস করে। এই অ্যালডোস্টেরন যখন হচ্ছে গিয়ে তৈরি হয়, সে হচ্ছে গিয়ে সোডিয়াম ওয়াটার রিঅ্যাবসর্পশন করে, অর্থাৎ সোডিয়াম ওয়াটারের যে এক্সক্রেশন সেটাকে হচ্ছে গিয়ে কমিয়ে দেয়। তো রিঅ্যাবসর্পশনের মাধ্যমে বা উল্টাভাবে যদি বলি এক্সক্রেশন কমিয়ে দেওয়ার মাধ্যমে সেই ইসিএফ এর যে ভলিউম সেটাকে সে বাড়িয়ে দেয় এবং আর্টেরিয়াল প্রেশার আবার নর্মালি চলে আসে, এবং আর্টেরিয়াল প্রেশার যদি নর্মালি চলে আসে তাহলে আবার রেনিন সিক্রেশনটা আবার কমে যায়। তো এটা একটা ছবির সাহায্যে দেখানো হয়েছে। এখন আমরা আরও কিছু কন্ডিশনের কথা দেখি যেগুলো হচ্ছে মিনারেলোকর্টিকয়েড সিক্রেশন বাড়িয়ে দেয়। একই সাথে আমরা এটাও দেখিয়ে দিচ্ছি যে যেই কন্ডিশনে মিনারেলোকর্টিকয়েডের সাথে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনও বেড়ে যায়, যেমন যে কোনো ধরনের ট্রমাটিক কন্ডিশন,
যেমন সার্জারি, অ্যাংজাইটি, ফিজিক্যাল ট্রমা, হিমোরেজ এগুলা। এবং এই নিচের যে কন্ডিশনগুলো সেগুলোতে শুধু মিনারেলোকর্টিকয়েড সিক্রেশনটা এফেক্ট হয়, গ্লুকোকর্টিকয়েডের সিক্রেশন এফেক্টেড হয় না। যেমন হাই পটাশিয়াম ইনটেক, যেটা আমরা একটু আগে পড়লাম, অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে। লো সোডিয়াম ইনটেক, অ্যালডোস্টেরনের সিক্রেশন বেড়ে যাবে। কনস্ট্রিকশন অফ ইনফেরিয়র ভেনাকা বা ইনথোরাক্স, তাহলে হচ্ছে ব্লাড ভলিউম কমে যাবে। স্ট্যান্ডিং, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হতে পারে, এগুলোতে অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যায়। সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, এটা হতে পারে, এটা সেকেন্ডারি মানে অন্য কোনো কোথাও কোনো ঘটনার জন্য প্রতিক্রিয়া হিসেবে অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যেতে পারে, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, সিরোসিস, নেফ্রোসিস। এগুলোতে কেন বাড়ে? কারণ হচ্ছে গিয়ে এই যে স্টেরয়েড হরমোনগুলা, এগুলার হচ্ছে মেটাবলিজম হচ্ছে লিভারে, এবং হচ্ছে কি এগুলার অনেকগুলোই হচ্ছে ইউরিন দিয়ে আলটিমেটলি বের হয়ে যায়। কিছু হচ্ছে গিয়ে লিভারে মেটাবলিজম হয়ে সেখান থেকে হচ্ছে বাইলের মাধ্যমে ফিসেস দিয়ে এক্সক্রিশন হয়, আর অনেকগুলোই হচ্ছে গিয়ে কিডনিতে চলে যায়, কিডনিতে গিয়ে ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হয়। তাই লিভার বা কিডনিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরন সিক্রেশন মানে কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। কারণ হচ্ছে কি এরা বডিতে যে পরিমাণে তৈরি হবে সেই পরিমাণে ব্লাড থেকে ক্লিয়ার হইতে পারবে না, এই জন্য। এখন আমরা এখানে একটা ইন্টারেস্টিং ফেনোমেনন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন এসকেপ। এটা নর্মালি যদি আমরা এটা জাস্ট সংজ্ঞাটা একটু দেখি, সংজ্ঞাটা কি, যে return to normal sodium and water excretion by kidneys as a result of pressure, natriuresis and diuresis is called aldosterone. তো এটার মেকানিজমটা কি, যে দেখা যাচ্ছে নর্মালি আমাদের কমন সেন্স কি বলে, যেহেতু অ্যালডোস্টেরন সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয়, তাহলে অ্যালডোস্টেরন যদি কোনো কারণে বডিতে সিক্রেশন বেড়ে যায় তাহলে আমাদের হচ্ছে গিয়ে কিডনি দিয়ে সোডিয়াম এবং ওয়াটারের যে এক্সক্রেশন সেটা কমে যাওয়ার কথা, তাই না? কারণ হচ্ছে অ্যালডোস্টেরন যেহেতু সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয়, এক্সক্রেশন কমিয়ে দেয়। কিন্তু দেখা যায় যে এটা আসলে হয় না। কেন হয় না সেটার মেকানিজমটাই এখানে দেখানো হচ্ছে, যে দেখা যায় অ্যালডোস্টেরনের যদি সিক্রেশন কোনো কারণে বেড়ে যায় এবং তার কারণে সোডিয়াম রিঅ্যাবজর্পশনও যদি বেড়ে যায়, সোডিয়ামের সাথে সাথে কিন্তু একই সাথে ওয়াটারের রিঅ্যাবজর্পশনও বাড়ে, এবং যার কারণে দেখা যায় যতটুকু সলিউট রিঅ্যাবজর্পশন হয়েছে ততটুকু সলভেন্টও রিঅ্যাবজর্পশন হয়েছে, যার কারণে দেখা যায় ইসিএফ এর সোডিয়ামের যে কনসেন্ট্রেশন বা ইসিএফ এর যে অসমোলারিটি সেটা অত্যন্ত সামান্যই বাড়ে, ঠিক আছে? এবং এই সামান্য বাড়াটাও যদি হচ্ছে গিয়ে 1 to 2 days পর্যন্ত লাস্ট করে বা তার বেশি দিন লাস্ট করে, তাহলে ব্লাড প্রেশার হচ্ছে সামান্য পরিমাণে ইনক্রিজ হয়। তো এই ব্লাড প্রেশারের সামান্য পরিমাণ মানে ব্লাড প্রেশার একটু বেড়ে যায়, কারণ যেহেতু ইসিএফ এর ভলিউম বেড়ে যায় ব্লাড প্রেশারটা বাড়বেই। এবং আমরা এর আগে কিডনিতে রেনাল সিস্টেমে পড়েছি যে কিডনির একটা ইন্ট্রিনসিক অ্যাবিলিটি থাকে যে সে ব্লাড প্রেশার উঠা বা বাড়ার সাথে সাথে কিডনির জিএফআর এর উপর তেমন একটা প্রভাব পড়ে না, কারণ সে অটো রেগুলেশনের মাধ্যমে জিএফআরটাকে অ্যাডজাস্ট করে ফেলতে পারে। তো যদি সেই অটো রেগুলেশনটা রেঞ্জের মধ্যে থাকে তাহলেই সেই অটো রেগুলেশনটা কাজ করে, এবং সেই রেঞ্জটা আমরা জেনেছিলাম যে এটা 80 থেকে 170 মিলিমিটার মার্কারি পর্যন্ত যদি ব্লাড প্রেশার ওঠানামা করে তাহলে হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার কমার সাথে সাথে জিএফআর কমে না, এবং ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে জিএফআর বাড়েও না, অটো রেগুলেটেড হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে দেখা যায়, এখন যেহেতু আমরা ব্লাড প্রেশার ইনক্রিজের কথা বলছি, অ্যালডোস্টেরনের কারণে সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যাওয়ার কারণে যদি কোনো কারণে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং সেটা বাড়তে বাড়তে যদি 170 মিলিমিটার অফ মার্কারিকে ক্রস করে ফেলে, তখন কিন্তু এই অটো রেগুলেশন আর কাজ করতে পারবে না। তখন দেখা যাবে যে ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে জিএফআরটাও বাড়া শুরু করে, এবং ইনক্রিজড অ্যামাউন্ট অফ ওয়াটার এবং সোডিয়াম কিডনি দিয়ে এক্সক্রিশন হতে থাকে। এই ইনক্রিজড অ্যামাউন্ট অফ ওয়াটার এক্সক্রিশনকে আমরা বলি ডায়ুরেসিস, এবং ইনক্রিজড অ্যামাউন্ট অফ সোডিয়াম এক্সক্রিশনকে আমরা বলি নেট্রিউরেসিস। তো এটা কেন হচ্ছে? কারণ ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে হচ্ছে, তাই এটার নাম হচ্ছে প্রেশার ডায়ালিসিস এবং প্রেশার নেট্রিউরেসিস। তো যদিও শরীরে তখনও অ্যালডোস্টেরন কিন্তু বেশিই আছে, কিন্তু বেশি থাকার পরেও কিডনি দিয়ে সোডিয়াম ওয়াটারের এক্সক্রিশন স্বাভাবিকভাবে হচ্ছে, অর্থাৎ কিডনি হচ্ছে অ্যালডোস্টেরনের এফেক্ট থেকে ভেগে গেছে বা এসকেপ করে গেছে, এটাকেই বলা হয় অ্যালডোস্টেরন এসকেপ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যালডোস্টেরন পর্যন্ত। আজকে আমার মনে হয় আমরা এতটুকু পর্যন্তই পড়ি। আমরা হচ্ছে গিয়ে নেক্সট লেকচারে কর্টিসল এবং গ্লুকোকর্টিকয়েড সম্পর্কে পড়ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।